উচ্চ আদালত রায়ে একটি কথা উল্লেখ করেছেন যে সরকারকে বলেছিলেন যে শিক্ষার্থীদের আস্থা অর্জন করে তাদেরকে ফেরানো, তারা যেন হেসে খেলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে। একই সাথে শিক্ষার্থীদেরও আহ্বান করেছিলেন। এটা আসলে আপিল বিভাগের তো চাওয়া, সরকার এখন পর্যন্ত আন্তরিকতা দেখিয়েছে, আর কি ফ্যাক্ট আছে? দেখেন, আমি বারবার বলছি, এটা এখন কিন্তু কোনো বিভাগের নির্দেশের ব্যাপার না, এটা একটা রাষ্ট্রীয় জরুরি অবস্থা এখন। কারণ আমি যে বলছি যে যেটা বলেন যে কৃষক শ্রমিক শুরু, আমি তো বলছি ইন্টারনেট না থাকলে আন্দোলনকারী শিক্ষার্থীরা আয় করতে পারবে না। ফ্রিল্যান্সারের হাজার হাজার ছেলে মেয়ে আমাদের ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত, যারা দেশের বাইরে থেকে বৈদেশিক মুদ্রা আয় করে, তা তাদের তো সেই ব্যবস্থা করতে হবে। জন্য ইন্টারনেট চালু করার দাবি অনেক বেশি জোরালো। ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে ব্যবসায়ীরা বলেছে ইন্টারনেট চালু, কিন্তু আপনি যে বারবার বলছেন একবার অন্তত আপনাদের প্রধানমন্ত্রী যেটা বলছেন যে মিসগাইডেড করা হচ্ছে, বা সরকার বলেছে যে উচ্চ আদালতের আদেশ আসলেই বাস্তবায়ন হবে, তাই করেছে, কিন্তু তারা তারপরেও আন্দোলন করেছে। এখনো তো তারা আন্দোলন থেকে সরে যাওয়ার না, আন্দোলন থেকে সরে যাওয়া যেটা নজরুল ইসলাম খান বললেন, আন্দোলন শুরু হওয়ার পরে যেই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে এটা তো তাদের হাতেও নাই, এটা তো তারাও বলছে। এবং তারা কতজন? তারা কি 12 জন? যে 12 জন বঙ্গভবনে গিয়ে সামরিক সচিবের কাছে স্মারকলিপি দিয়েছিল? তারা কি 4 জন যারা আইনমন্ত্রী সহ 3 মন্ত্রীর কাছে তাদের দাবিনামা পৌঁছে দিয়েছিল? তারা কি 300 জন? এটাও তো ঠিক না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে সংগঠনটি আমরা শুনছি, তাদের কমিটির সংখ্যা কত? তাদের সঙ্গে কি আলোচনায় বসা উচিত? তারা কতজন? ফলে এইটাও কিন্তু এখন এগুলো পরিবেশ ঠিক করতে হলে এগুলো খুঁজে দেখতে হবে এবং তাদের সাথে বসা, তাদেরকে আবারও মিসগাইড করা বা শিক্ষার্থীদের হয়তো সেটা না কেউ করবে। শোনেন, যারা ধ্বংস চায়, যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় দেশে বিদেশে, তারা তো চাইবেই মিসগাইড করতে। আমি আস্থা রাখি তারুণ্যের উপরে, যে তারুণ্য মিসগাইড হওয়ার সুযোগ থাকে, কিন্তু তারুণ্যরা অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেয়। আমি সেই জন্য তাদের প্রতি আস্থাবান। কেন? দেখেন, যেটা 18 সালে হয়েছিল কোন রকম কোটা ছিল না। আমি তো মনে করি আন্দোলন হলো জন্যই আবার কোটা ফিরে পেল মুক্তিযোদ্ধারা। আন্দোলন হলো জন্যই আমার অনগ্রসর শ্রেণী, অনগ্রসর বলতে আমরা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা 1% পেলো, আমার তৃতীয় লিঙ্গ 1% পেলো, এবং তার সঙ্গে তো এখন এগুলো ছিল না 18 সালে। তার ফলে সেই আন্দোলনের তো একটা, যদি আপনি অন্যভাবে ঘুরিয়ে বলেন, তার আন্দোলন তো একটা সুফল মুক্তিযোদ্ধারাই পেলো না। কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান, সেটা তো আপনি অন্য তর্কের মধ্যে যাচ্ছেন। প্রথম 18 সালে বাতিল হওয়ার মধ্যে কি আর কেউ ছিল না? আপনি তো মুক্তিযুদ্ধ 71 সালে যাদের জন্য লাল সবুজের পতাকা পেয়েছি, তাদেরকে তো একটা সম্মান দেওয়া হলো, সেটুকু তো ছিল না। তা সেই আন্দোলনে একটা সুফল ধরেন আপনি। আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 0 হয়ে গিয়েছিল, সেটা সুফল ধরেন। আপনি তৃতীয় লিঙ্গের মানুষ এখন 1% হলেও পাবেন, অনগ্রসর শ্রেণী পাবে, তা সেটা সুফল হিসেবে ধরেন। তা আপনি ছাত্রদের সেটাকে বিজয় হিসেবে দেখেন, যে ছাত্রদের আন্দোলনের কারণেই মুক্তিযোদ্ধাদের এই সম্মান আবার প্রতিষ্ঠিত হলো আদালতের রায়ের মাধ্যমে এসে। তা আপনি সেটা ছাত্রদেরকে বাহবা দেন, তাদেরকে ধন্যবাদ দেন, তাদেরকে অভিনন্দন জানান। একই সঙ্গে আপনি আবার বসেন, আলোচনা করেন যে কি এখন কি চাই। এখন চাই, আপনি যেটি বললেন, যেটা আইনমন্ত্রী একটু আপনি শোনালেন। দেখেন, সিআরপিসি আমার থেকে নজরুল ইসলাম খান অনেক ভালো জানেন, উনি ম্যাজিস্ট্রেসি করেছেন। এখন শুধু এফআইআর বা এজাহার বা মামলা হয়েছে, এই মামলা তো তদন্ত হবে। তদন্তকালীন সময়ে তদন্তকারী কর্মকর্তারা চার্জশিট দেওয়ার আগে এজাহারভুক্ত আসামিকে বাদ দিতে পারে কিনা নজরুল ইসলাম খান? অবশ্যই পারে না। এমনকি চার্জশিটভুক্ত আসামি, যিনি আদালতে আসামি হিসেবে যার বিচার শুরু হবে, সেই বিচার থেকেও তো সে রেহাই পেতে পারে যুক্তিতর্ক এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে।